not important. শুধু মেডিকার কথাই চিন্তা করা সব কিছু, শুধু ওই দুটো লাইন পড়ে মেডিসিন প্রেসক্রিপশন করা এটাও কোনো কথা নয়। শুধুমাত্র রস্টক্স না বিলেডোনা নাই ঘুমাই এটা কোনো কথা নয়। অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক হচ্ছে মাল্টিপল ডিসিশন মেকিং, সিদ্ধান্ত ক্রিয়েট করা। অর্থাৎ একটা ক্রনিক ডিজিজকে ঠিক করতে গেলে, একটা রোগ জরাজীর্ণ অবস্থাকে ঠিক করতে গেলে আমাদের ধাপে ধাপে কয়েকটা ডিসিশনের মধ্যে চলতে হয়। মেট্রিয়া মেডিকা শুধু জাস্ট ওয়ান পয়েন্ট, ডিয়ার ফ্রেন্ডস। এর সঙ্গে অসংখ্য আপনার সূক্ষ্ম সিদ্ধান্ত আপনাকে ধীরে ধীরে আপনার পেশেন্টকে কিওরের পথে পরিচালিত করবে। এবং একটা সময় হোমিওপ্যাথিক যেটা প্রমিস করে, অ্যাফোরিজম নাম্বার 2, যে পার্মানেন্ট জেন্টাল র্যাপিড কিওর, সেটা কেমনে হাসিল কেমনে সেটাকে পাওয়া যেতে পারে, তার জন্য আপনাকে মাল্টিপল সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হবে। শুধুমাত্র একটা ওষুধ দিলাম আর খালাস হয়ে গেল, আর কোনো কিছুই দেখার দরকার নাই। আরে কি মিরাক্কেল রেজাল্ট, ওয়াটস চলে গেছে, টিউমার চলে গেছে, চুলকানি এক ডোজেই বিদায়। তখন হ্যাপি হওয়ার কোনো কন্ডিশন নাই যতক্ষণ না পেশেন্ট টোটালি ভাবে ডিজিজ প্রসেস থেকে বেরিয়ে যেতে পারছে। ডিজিজ প্রসেস আজকের আপনি যেটা থেকে মুক্ত করলেন, পরে সে সেইটাই ফিরে আসলো, অথবা তার থেকে আরো ভয়ঙ্কর কিছু হিসেবে ফিরে আসলো। রেজাল্ট কি কিছু হইল? কিছুই হলো না। শুধু তাই নয়, হোমিওপ্যাথিক প্রতিশ্রুতি দেয় যে হেলথ আমাদের নিতে হবে। হোয়াট ইজ হেলথ? হেলথ ইজ এ ফ্রিডম, ফ্রিডম ফ্রম পেইন, ফ্রিডম ফ্রম এক্সট্রিম ইমোশনস, and freedom from selfishness. ডক্টর বিতুল কাস বলেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সেই কিওর যে মাল্টিপল সিদ্ধান্ত নিতে হয় একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারকে, ইভেন মেডিসিন দেওয়ার পরেও শান্তিতে বসে থাকার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। পেশেন্ট যখন 1 মাস বাদে আপনার কাছে রিটার্ন আসবো, বা 2 মাস বাদে যখন ফার্স্ট ফলো আপে আসবে, রাইট, সেকেন্ড ফলো আপে যেটা আসবে, সেখানটায় আপনাকে একটা সেকেন্ড প্রেসক্রিপশন করতে হবে। যখন আপনাকে জাজ করতে হবে যে আমি যে মেডিসিন দিয়েছিলাম তার ফলাফল কি, সেগুলা আন্দাজের উপরে নয় যে হ্যাঁ ভালো হয়েছে, রোগী ভালো হয়েছে, না না অনেক কমে গেছে, এরকম কোনো উপর সিদ্ধান্ত নয়। সেই সিদ্ধান্তগুলো কেমনে ক্রিয়েট করতে হয় সেটারই পার্ট, সেটারই আমরা প্রতিদিন একটু একটু করে জানছি। আজকেরই সেই ক্লাসেরই কন্টিনিউয়েশন। আজকের হচ্ছে অবজারভেশন নাম্বার 12। অবজারভেশন নাম্বার 12-এ আমরা কি কি শিখতে চলেছি? অবজারভেশন নাম্বার 12-এর মধ্যে যে প্রথম একটা সিদ্ধান্ত ক্রিয়েট হয় যে আমরা যে নিউ সিমটমস বলি, নিউ সিমটমস এর কয়েকটা প্রকারভেদ আমরা বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রোগ্রেস, অর্থাৎ পেশেন্টের মধ্যে রোগ শক্তি। ডক্টর হ্যানিম্যান বলেন যে একটা অ্যানিমিক্যাল ফোর্স আমাদের ভাইটাল ফোর্সের উপরে কাজ করে এবং আমাদের ভাইটাল ফোর্সকে ইমব্যালেন্স করে, এবং ভাইটাল ফোর্সের এই ইমব্যালেন্স বা এই অসংলগ্নতা, অসামঞ্জস্যতা, সেটাই আমাদের বডি, মাইন্ড এবং ইমোশনাল লেভেলে ছড়িয়ে পড়ে। আমরা সেটাকেই রোগ হিসেবে চিনি। এক কথা, ঠিক কিনা? তাহলে এই যে অ্যানিমিক্যাল ফোর্সের কারণে ভাইটাল ফোর্সের যে ডি অ্যারেঞ্জমেন্ট হইতেছে, সেই ডি অ্যারেঞ্জমেন্ট একটা
অ্যানিমিক্যাল ফোর্সের কারণে হইতেছে, যেটা ডিজিজ বলা হচ্ছে। ডিজিজ মানে ওই ডায়রিয়ার নাম নয় বা ফিভারের নাম নয়। তাহলে প্যাথোলজি প্রোগ্রেস করতেছে, অর্থাৎ আমার মেডিসিন প্যাথোলজিকে কন্ট্রোল করতে পারছে না, প্যাথোলজি উপরে চলে যাইতেছে, প্যাথোলজি উপরে যাইতেছে, অর্থাৎ পেশেন্টের অবস্থা সিরিয়াস হচ্ছে। তাহলে আমরা কেমনে বুঝবো? নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে, আমরা কেমনে বুঝবো যে রোগীর মধ্যে প্যাথোলজি গ্রো করছে নাকি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়েছে? তাহলে প্যাথোলজি গ্রো করার সাইন সিমটমস কি কি হতে পারে? কিভাবে বুঝবো যে যে রোগের সঙ্গে আমার পালা পড়েছে সে রোগ অসাধ্য অথবা খুবই উপায় কি? নাম্বার ওয়ান, দ্বিতীয়ত ভাইটাল ফোর্সের যে প্রচন্ড উইক কন্ডিশনে আছে, অনেকের হেলথের অবস্থা খুবই ভালো থাকে, কারণ গ্রুপ বি অথবা গ্রুপ সি এর মধ্যে আছে, তারপরেও হেলথের অবস্থা খুবই দুর্বল বা ডিফেন্স মেকানিজম খুবই দুর্বল, ভাইটাল ফোর্স খুবই উইক। তো ভাইটাল ফোর্স যে উইক, এতটা উইক থাকে ফিরে আসতে। ভাইটাল ফোর্স উইক কন্ডিশনে আছে, এটা বোঝার উপায় কি? যে ভাইটাল ফোর্স যদি খুবই স্ট্রং কন্ডিশনে থাকে তার বৈশিষ্ট্য কি হতে পারে, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে কি আজকের মোট 3টে প্রশ্ন, এবং এই যে অবজারভেশনটা আছে এটা 10th অবজারভেশনের অনেকটা কাছাকাছি কিন্তু একটু অপোজিট আছে। এবার আমরা মূল ক্লাসের মধ্যে, তাহলে আমরা আজকে কি কি শিখবো? প্যাথোলজি গ্রো করছে কিনা সেটা বোঝার, প্যাথোলজিক্যাল প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা বোঝার উপায় কি। যদি রেজাল্ট, আমি সরি, এটা তো আগের স্লাইড, একটা মিনিট। ওকে, তো আজকেকার ব্যাপারটা একটু ভালো করে চিন্তা করেন, এবং আমাদের ক্লিনিক্যালি ভাবে এইগুলাই বেশি আসবে আমাদের কাছে। তো অনেক সময় আপনি এরকম দেখবেন, একটা রোগীকে আপনি ওষুধ দিলেন, আপনাদের সঙ্গে ইন সার্টিন এরিয়াস, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে খুবই সুন্দর মতো আরাম হইল, পয়েন্ট টু বি নোটেড উইদাউট অ্যাগ্রাভেশনস, কোন রকম অ্যাগ্রাভেশনস হয় নাই, কোন রকম হোমিওপ্যাথিক্যালি অ্যাগ্রাভেশনস হয় নাই, বাট আফটার সাম উইকস দ্য পেশেন্ট ইজ ওয়ার্স দেন বিফোর। কিন্তু কয়েক সপ্তাহ যাওয়ার পরে আপনি দেখতেছেন পেশেন্টের যা কষ্ট ছিল, যে সমস্ত সাফারিং ছিল,
পেশেন্ট আগের থেকে বেশি কষ্ট পাচ্ছে। তো আগে ছিল কমপ্লিট রিল্যাক্স, যে অবস্থায় ছিল সে অবস্থায় রিটার্ন এসছে, কিন্তু আজকেকার অবজারভেশনের মূল ফোকাসিং হচ্ছে ওয়ার্স দেন বিফোর। এই লাইনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং আমরা মাঝে মাঝে এরকম পেশেন্টদের সঙ্গে আমাদের পালা পড়ে যে ওষুধটা দিলাম, ওষুধ দেওয়ার পরে 1 মাস বাদে যখন আমরা ফলো আপ নিচ্ছি, তো বলতেছে ডাক্তার 15-20 দিন তো খুবই মজায় মজায় কেটেছে, কিন্তু আগে যা মাথার যন্ত্রণা ছিল, আগে যা পেটের সমস্যা ছিল, এখন তার 2 গুণ বেশি হচ্ছে। এই ওষুধটা খাওয়ার সময় খুবই আরাম ছিল, তো ওই ওষুধটা আরেকবার দিয়ে দেন। পেশেন্ট নিজেই ডিমান্ড করে, সে তো বেশ ভালোই ছিলাম, কিন্তু ওষুধ বন্ধ করলে ডাক্তার আগের থেকে বেশি যন্ত্রণা যে সহ্য করতে পারছি না। উইথাউট চেঞ্জ অফ সিমটোলজি বা সিমটমস। হতে পারে নতুন প্যাটার্নের সিমটমস ডেভেলপ করেছে, আবার হতে পারে সেম সিমটমস গুলোই খুব বাড়াবাড়ি অবস্থায় চলে গেছে। তাহলে পেশেন্ট অনেক সময় আপনার ক্লিনিকে এসে বলবে যে আগে যা কষ্ট ছিল, আপনার ওষুধ খাওয়ার পরে সে কষ্ট অনেক বেশি বেড়ে গেছে। এখন আপনি কি জাজ করবেন, কি ফলো আপ নেবেন, কি সিদ্ধান্ত নেবেন? প্রশ্ন হচ্ছে এটা। যখন আপনাকে পেশেন্ট বলবে যে ডাক্তার আমি আপনার ওষুধটা খাওয়ার পরে আরো বেশি কষ্ট পাচ্ছি, আগে যা ছিল প্রথম অবস্থায় আরো বেশি কষ্ট হচ্ছে, এখন আপনার সিদ্ধান্ত কি হবে, কি করবেন পেশেন্টের উপরে? তাহলে প্রশ্ন প্রত্যেকের ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে কয়েকটা সপ্তাহ ইমিডিয়েটলি অ্যামলাইজেশনস হয়েছে। এখানটায় নেগেটিভ পয়েন্ট কি কি আছে আমরা বিবেচনা করব। খুব ধীরে ধীরে আমরা জিনিসটাকে একদম ছবির মতো করে বোঝার চেষ্টা করব। তাহলে এখানটায় যে সাইন আসতেছে, নাম্বার 1 হচ্ছে ফার্স্টে অ্যামেলোরেশন আসতেছে, অ্যামেল হইতেছে, রাইট, উইথাউট অ্যাগ্রাভেশনস। অ্যাগ্রাভেশনস এখানে নাই, তাহলে ইট ইজ নেগেটিভ পয়েন্ট নাম্বার 1। তাহলে এই ফলাফলটা আমরা আশা করি নাই, বিকজ হোমিওপ্যাথিক ঔষধ আর যদি ভাইটাল ফোর্স দুইটাই যদি ঠিক থাকে, ভাইটাল ফোর্স এতটাই উইক কন্ডিশনে বা এতটাই খারাপ অবস্থায় যেন না থাকে যে হোমিওপ্যাথিক ওষুধের কাজ করার মতো, ভালো কাজ করার মতো স্কোপ নাই, ডাক্তারের সেখানটায় কোনো ব্যর্থতা নাই, ওই রোগী এতটা খারাপ অবস্থায় এসছে যে সেটাকে পুনর্নির্মাণ করা হোমিওপ্যাথিক ওষুধের পক্ষে সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এটা নেগেটিভ পয়েন্ট। অথবা ডাক্তারের ওষুধটা ভুল হতে পারে, দুটার মধ্যে একটা। তো যখনই আমরা দেখবো ফার্স্টেই এমএল হইতেছে, অ্যাগ্রাভেশন ছাড়া, অ্যাগ্রাভেশন লাস্টে আসতেছে, দেন এটা হচ্ছে খুবই খারাপ সিমটমস, এটা একটা নেগেটিভ পয়েন্ট। এন ফর নেগেটিভ পয়েন্ট। নাম্বার 2, সব থেকে বড় খারাপ হচ্ছে ফার্স্টে অ্যাগ্রাভেশন আসার কথা এবং লাস্টে অ্যামেলারেশন আসার কথা, কিন্তু লাস্টের দিকে ওর্স কন্ডিশন, আগের থেকে বেশি কষ্ট, দেন ইট ইজ অলসো নেগেটিভ পয়েন্ট। নাম্বার 3, এখানটায় কোনো ধরনের হেরিংস ল ফলো হয় নাই, আগের কোনো সিমটোলজি আসে নাই, তো হেরিংস ল এখানটায় নাই, তো এটা অলসো নেগেটিভ পয়েন্ট। নাম্বার 5, জেনারেলের মধ্যে, মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেলের মধ্যে কোনো ধরনের অ্যামেলারেশন নাই, সব কন্ডিশনই বাড়ছে, ইট ইজ অলসো নেগেটিভ পয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে এই রেজাল্টটা আমরা প্রত্যাশা করি না। এখন কেন এমন হইল, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আপনাকে দুইটা সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত ক্রিয়েট করা লাগবে, যে হয় পেশেন্টের মধ্যে সমস্যা আছে, নয় ডাক্তারের মধ্যে বা আমার মধ্যে সমস্যা আছে। যদি পেশেন্ট, কিছু কিছু পেশেন্ট থাকে সমস্যা তাদের এতটাই ডিপ এবং গভীর হয়, আমরা অনেক নতুন ডাক্তার আছি, আমরা প্রত্যেকটা কেসকে সলভ করতে চাই। আমরা যে হোমিওপ্যাথিক লিমিটেশনের কথা বলি, সেই লিমিটেশন অনেকেই স্বীকার করতে চায় না। কিছু কিছু এক্সট্রিম লেভেলের লোক থাকে, গোড়ামি টাইপের, তারা বলে এনি টাইপ অফ ডিজিজ হোমিওপ্যাথিতে সলভ হতে পারে, বাট ইট ইজ রং। তাহলে সেক্ষেত্রে আমার হতাশা হওয়ার কোনো কারণ নাই।
দেন সেখানটায় যে আমরা অ্যাপ্রোচ নেবো না, রোগীর লাইফস্টাইলকে বেটার করব না বা ট্রিটমেন্ট দেবো না, এমন নয়। যে পেশেন্ট রোগ অসাধ্য হলেও ডাক্তারেরও কিছু করণীয় থাকে। যে পেশেন্ট খুবই ভালো থাকতে পারে, ইভেন অ্যালোপ্যাথির থেকেও ভালো থাকতে পারে, রাইট? তাহলে যদি পেশেন্টের তরফ থেকে ভুল থাকে, অর্থাৎ যদি সেই পেশেন্ট গ্রুপ ডির পেশেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে এটা আমাদের জানতে হবে। তাহলে ভুল নাম্বার 1 সিদ্ধান্ত হচ্ছে, হয় পেশেন্টের গ্রুপ ডি লেভেলের ডিজেনারেটিভ কন্ডিশনে পৌঁছে গেছে, ভাইটাল অর্গানগুলো এতটাই ডিফেক্ট হয়েছে সেগুলো পুনর্নির্মাণ হওয়া বা পুনরায় আগের মতো কন্ডিশনে ফিরে আসা অসম্ভব হয়ে গেছে, এমন একটা সীমা অতিক্রম করেছে, সেই সীমা থেকে ফিরে আসাটা কঠিন হয়ে গেছে, নাম্বার 1। তাহলে এই ক্ষেত্রে কি ঘটে এটা আমরা দেখব। নাম্বার 2 হচ্ছে, ডক্টর যে যদি পেশেন্টের অবস্থা ভালো থাকে, পেশেন্টের ভাইটাল ফোর্সের অবস্থা খুবই স্ট্রং আছে, তাহলে যদি স্ট্রং থাকে তাহলে ডাক্তার, এটা হচ্ছে ডক্টরের ভুল যে ডাক্তার এখানটায় এমন একটা মেডিসিন চয়েস করেছে যেটা ক্লোজ, কাছাকাছির ওষুধ, বাট নট কারেক্ট, কিন্তু ভুল প্রেসক্রিপশন, রাইট? দুটার মধ্যে একটা। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পেশেন্টটা একটা গ্রুপ অফ পেশেন্ট, এই রেজাল্টটা এই যেটা আমরা পাইতেছি গ্রাফের মধ্যে, যে আগের থেকে বেশি বাড়া কন্ডিশন, তাহলে এখানটায় আমরা বুঝতেছি যে পেশেন্টের এমন একটা অবস্থায় পৌঁছেছে, সেক্ষেত্রে এটাই হচ্ছে কি তার সব থেকে ভালো রেজাল্ট। এই যে রেজাল্ট এসছে এটাকেই মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করা এবং বুঝে ফেলা যে আচ্ছা এই রুগী, তাহলে এটাই হবে, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। বিকজ আপনি যে ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করার চেষ্টা করতেছেন সেটা হোমিওপ্যাথিকলি ভাবে রেসপন্স করার ক্ষমতা হারিয়ে ফেলছে, রাইট? তাহলে এটা হচ্ছে প্যালিয়েটিভ মেথড গ্রুপ ডির পেশেন্টের জন্য, এটাই হচ্ছে কি তাদের ক্ষেত্রে আপনার ওষুধটা পারফেক্ট হয়েছে, কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। আর যদি দেখা যায় যে পেশেন্টের অবস্থা খুবই ভালো, তার হেলথের লেভেল খুবই ভালো, তার ডিফেন্স মেকানিজম স্ট্রং, তার ইমিউন সিস্টেম জাগ্রত, সমস্ত কিছু দিক থেকে পজিটিভ, দেন এরকম বাড়াবাড়ি অবস্থায় ফিরে আসা মানেই হচ্ছে ওষুধটা সাপ্রেসিভ, ডাক্তারের রং প্রেসক্রিপশন হয়েছে। তাহলে ফার্স্টে যেখানটায় রেজাল্টটা কারেক্ট, অর্থাৎ ডাক্তারের কোনো ভুল নাই, ভুল পেশেন্টের মধ্যে, সেখানটায় কি ঘটনা ঘটতেছে, সেক্ষেত্রে আমরা কেবলমাত্র প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে পারি, এবং 1 মাস বাদেও আপনি সেক্ষেত্রে কোনো ভাইটাল ফোর্স এতটা উইক কন্ডিশনের মধ্যে থাকে, সে যে অ্যাগ্রাভেশন, যে আগের ক্লাসে যেটা বুঝিয়েছিলাম সেম ব্যাপার, যে তার অ্যাগ্রাভেশন করার মতো ক্ষমতা নাই, কেননা অলরেডি উইক এনার্জি এতটুকু যে হোমিওপ্যাথিক মেডিসিনে প্রপারলি ভাবে রেসপন্স করবে এবং একটা রেসপন্স ঘটিয়ে ভাইটাল ফোর্সের যে একটা অ্যাগ্রাভেশন হবে, ভাইটাল ফোর্সের এনার্জির একটা ফ্লো আসবে, সেই ফ্লোটা আসতে পারে নাই, রাইট? এবং এই ক্ষেত্রে এই যে একটা স্পেসিফিক অবস্থা, এখানটা গ্রাফটা দেখেন, পেশেন্ট এই তীব্রতা নিয়ে এসছে, ইট ইজ তীব্রতা, ইন্টেন্সিটি অফ দ্য সিমটমস, কিন্তু 1 মাস বাদে তীব্রতা আপনি দেখেন এখানটায় কতটা, অনেক বেশি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে, এরকম কেন হলো? বিকজ এখানটায় যে ডিজিজ প্রসেসটা আছে বা প্যাথোলজি যেভাবে অগ্রসর হচ্ছে, প্যাথোলজি যেভাবে ডেভেলপ করছে, ওষুধের ক্ষমতা নাই এই প্যাথোলজির উপরে ব্রেক কষা। এখানটায় যে একটা বাধার সৃষ্টি করবে, প্যাথোলজি যে ডেভেলপমেন্ট ঘটতেছে বা যে প্রোগ্রেস চলতেছে, সেই প্রোগ্রেশনের উপরে ক্ষমতা নাই। ভাইটাল ফোর্স এতটা উইক কন্ডিশন হয়ে গেছে, সমস্ত
মেন যে সমস্ত ভাইটাল অর্গান আছে তাদের ফাংশন, তাদের কার্যক্ষমতা এতটা হ্রাস পাইছে এবং ডিজিজ পাওয়ার এত বেশি অ্যাক্টিভ আছে যে আপনার ঔষধ সেখানটায় যদিও একটা সুপারফিশিয়ালি অ্যামালারেশন আপনারা এই পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত একটা অ্যামালারেশনের পিরিয়ড আপনারা দেখতে পাচ্ছেন, অ্যামালারেশন করতে পেরেছে বটে, কিন্তু ডিজিজ ভিতরে ভিতরে গ্রো করতেছে। ডিজিজ বা ভাইটাল ফোর্সের অসামঞ্জস্য অবস্থা, বিশৃঙ্খল অবস্থা দিন দিন বাড়তেছে। ডিজিজ ইজ ইকুয়াল টু ভাইটাল ফোর্সের অসামঞ্জস্যতা, রাইট? এবং সেটাকে অ্যারেঞ্জমেন্ট করার মতো ক্ষমতায় নাই, তাই মেডিসিন এখানটায় কোনো রকম ব্রেক লাগাতে পারবে। তাই যখনই মেডিসিনাল পাওয়ার এক্সহাস্টেড হয়েছে বা মেডিসিনাল পাওয়ার যখনই কমে গেছে বডিতে, আপনি যে একটা ডোজ দিয়েছিলেন সেই ডোজের পাওয়ার যখনই শেষ হয়েছে, আপনি দেখা পাচ্ছেন অবস্থা, রাইট? যেমন ধরেন আমি একটা ক্যান্সার পেশেন্ট দেখেছিলাম বাংলাদেশে, হেপাটিক ক্যান্সার, হেপাটিক ডাক্টের ক্যান্সার। তো সেই ক্ষেত্রে একটা ঔষধ ক্যাডমিয়াম সালফ যাওয়ার পরে পেশেন্টের মধ্যে একটা অ্যামেলারেশন চলে আসে উইথাউট অ্যাগ্রাভেশনস। তো সেই ক্ষেত্রে পেশেন্ট অনেকটা চিল হয়ে যায়, এক মাসের মতো অনেকটা চিল হয়ে যায়, মানে অনেকটা ভালো থাকে। কিন্তু পরবর্তীকালে সে যখন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্টিডোটও হয়েছিল ওখানটায়, আমি জন্য রোগীরা খুব বকাবকি করেছিলাম এবং জীবনের মাধ্যমে তাকে মাসুল দিতে হয়েছে। খুবই ক্রিটিক্যাল পয়েন্টে কেসটা ছিল আমার, এবং গ্রামীণ মানুষ হওয়ার কারণে তারা অতটা ইউটিলাইজ করতে পারে নাই। তো সেখানটায় আয়ুর্বেদিক মেডিসিন ইউজ করার পরে যখন মেডিসিনাল পাওয়ার, ক্যাডমিয়াম সালফের পাওয়ার যখন কমে গেল বা এক্সস্টেড হয়ে গেল বডি থেকে, তখন ডিজিজ এমন ভাবে ডেভেলপ করলো এবং এত রাতারাতি রোগীকে মেরে ফেললো, মানে এত সাডেনলি, মানে যেন ওষুধটা যেন ব্রেক কষে রেখেছিল, মানে পেশেন্টকে যেন সার্টেন পয়েন্টে চিপে রাখছিল, হ্যাঁ, ডিজিজ পাওয়ারটাকে একদম প্রশ্রমিত করে রাখছিল। যখনই সেখান থেকে বেরিয়েছে একদম বাস্ট করছে, লাইক দ্যাট সিচুয়েশন যখন আপনি ক্লিনিকের মধ্যে দেখবেন, হতে পারে সেটা আপনার আর কিছু করার নাই, এমন কন্ডিশনে রোগী আসছে। এক্ষেত্রে আপনি নিজেকে দোষারোপ কখনোই করবেন না। আপনি তো ডক্টর বিতুল কাসের অবজারভেশন জানেন এবং হোমিওপ্যাথিক ফিলোসফি জানেন। এক্ষেত্রে আপনার যতটুকু আল্লাহ আপনাকে করণীয় দিয়েছে আপনি ততটুকুই করবেন। এইবারে তাহলে আপনারা যদি প্রশ্ন করেন, যেখানে প্যাথোলজি পাওয়ার খুবই স্ট্রং, খুব তন্ন তন্ন করে খুঁজাও একটা ভালো মতো সিমটমস এর প্যাটার্ন খুঁজে পাবেন না, যেটা একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিন বা অন্য কোনো নোসোড বা ইন্ডিয়ান ড্রাগস বা এমন কিছুই আপনি টু দা পয়েন্টে পাবেন না। শুধুমাত্র আমাদের ঘোষণা দিলে হবে না যে এটা গ্রুপ ডির পেশেন্ট, আমরা কি করবো? অ্যাকচুয়ালি কি সে গ্রুপ ডির পেশেন্ট? অনেকেই এই পয়েন্টে অনেকেই ধরা খাইতে পারেন, যেগুলোই সারে না সবগুলো গ্রুপ ডি বলে নেয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানটায় ভাইটাল ফোর্সের পাওয়ার কতটা আছে, মাপতে হবে ভাই। হোমিওপ্যাথিক হচ্ছে ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, বস্তুগত অ্যাপ্রোচ নয়। আপনাকে মাপতে হবে, বুঝতে হবে, তারপরে একটা প্রেসক্রিপশন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মানে মাল্টিপল ডিসিশনের উপরে আপনার প্রেসক্রিপশন যাবে, সিঙ্গেল মেডিসিন, কিন্তু সিদ্ধান্ত থাকবে সেখানটা হয়তো 150, 60, 40টা হয়তো লজিক থাকবে, আর একটা মেডিসিন যাবে সামনে। এটা হচ্ছে ক্লাসিক্যাল। আর মিশ্রব্যাথিতে হচ্ছে কি সামনে মেডিসিন থাকবে, সিদ্ধান্ত পিছনে। দ্যাট ইজ নট হোমিওপ্যাথি। তাহলে যেটা আমি বলতেছিলাম, গ্রুপ ডির পেশেন্ট যেমন হচ্ছে একটা মেটাস্টেসিস অফ ক্যান্সার অথবা একটা এমএলডি মাল্টিপল স্ক্লেরোসিসের ডিজিজ,
এরকম টাইপের একটা কন্ডিশন বা এডিএইচডি, হ্যাঁ, এরকম টাইপের একটা ডিজিজের ক্ষেত্রে আপনি যখনই রোগীকে নিয়ে কেস টেকিং করতে বসবেন, সেক্ষেত্রে আপনি একটা প্যাটার্নের মেডিসিন সঠিকভাবে একটা মেডিসিনের মধ্যে রোগীকে বসাইতে পারবেন না। জোর করে বসালেও তো সবাই বসাইতে পারবে। একবার আপনাকে মনে হবে আর্সেনিক, একবার মনে হবে ক্যাডমিয়াম সল্ট, একবার মনে হবে লাইকোপোডিয়াম। হ্যাঁ, এক একটা কি নোটস নিয়ে এক একটা মেডিসিন টানাটানি করতেছে, একটা স্বচ্ছ পরিষ্কার প্যাটার্ন আপনি সেখানটায় দেখতে পাবেন না। যেমন ধরেন এই পেশেন্ট এই প্যাথোলজিতে, আর এই পেশেন্টকে আপনি যখনই দেখবেন আপনি আগামাতা কিছুই বুঝতেছেন না। আল্লাহ, এটা কি আর্সেনিক, এটা কি ক্যাডমিয়াম সল্ট, এটা কি হাইড্রাস্টিক স্ক্যান, আপনি কিছুই খুঁজে পাবেন না। পরিষ্কার চিত্র সেখানটায় নাই। তাহলে যখন এরকম একটা প্যাথোলজি যেখানটায় অ্যাডভান্স প্যাথোলজি থাকতেছে এবং আপনি ওষুধ দেওয়ার পরে এরকম গ্রোথ দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স প্যাথোলজি যেখানটায় থাকতেছে, যেখানটায় ভাইটাল ফোর্স টোটালি এক্সস্টেড, টোটালি কম্প্রোমাইজ ইমিউন সিস্টেম, এবং প্যাথোলজির বাড়ন্ত যে কেসের মধ্যে আপনি ওষুধ দেওয়ার পরে আপনি দেখতেছেন এরকম টাইপের একটা রেজাল্ট আসতেছে, এরকম টাইপের একটা গ্রাফ আসতেছে। দেন হট টু ডু, এখন কি ডক্টর লাইক ওয়ান সাইডেড ডিজিজের মতো ট্রিটমেন্ট সিস্টেম, যেটুকু পাইতেছেন, যতটুকু পাইতেছেন, যতটুকু ক্যারেক্টারিস্টিক আপনার হাতে আছে তার উপরে প্রেসক্রিপশন করেন। তাতে ইন্ডিয়ান ড্রাগস যাক, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক যাক, নোসোর যাক, কি ডিপ মেডিসিন যাক, হালকা মেডিসিন যাক, নো প্রবলেম। অনেকে এখানে বাস বিচার শুরু করে, আল্লাহ ডিপ মেডিসিন দিলে যদি ইথিওপিয়া হয়ে যায়। ওদের ভাই যখন লাইকোপোডিয়ামের মাত্র 2টা কি নোটস ম্যাচ করবে, তখন লাইকোপোডিয়াম কি টোটালি ভাবে বডির মধ্যে অ্যাক্টিভেট হবে? এই প্রশ্নের উত্তর আপনাকে দেন তো দেখি। অনেকেই ধরেন একটা টিবি পেশেন্টের মধ্যে অনেকে ভয় পায় ফসফরাস প্রেসক্রিপশন করতে। আমি এই তো কয়েকদিন আগে একটা টিবি ব্লাড আসতেছিল, খুবই প্রফিউজ ব্লিডিং হইতেছিল মুখ থেকে, 3-4 বছর ধরে রোগী কষ্ট পাইতেছে। দেন সেই কেসের মধ্যে আজ থেকে 20 বছর আগে টিবি হয়েছিল এবং 10 বছর পর থেকে টিবি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিল এবং 5 বছর থেকে তার পুনরায় রক্ত পড়া শুরু হয়েছে, হেমোপটোসিস। তো সেক্ষেত্রে তিনি মাল্টিপল আয়ুর্বেদিক মেডিসিন এবং হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ছোটাছুটি করছিলেন। পেশেন্ট কিন্তু অদ্ভুত প্যাটার্নে তার মেন্টাল অ্যাসেন্সের উপরে প্রেসক্রিপশন হচ্ছিল সম্ভবত। তো ফার্স্ট তাকে তার লোকাল সিমটমস এর উপর ট্রিলিয়াম পি এই মেডিসিনটা প্রেসক্রিপশন হয়েছিল শর্ট ড্রাগ হিসেবে। পরবর্তীকালে তাকে ফসফরাস 0.1 দেওয়া হয়। ওই পেশেন্টের কনভারসেশন আপনাদের আমি একটা সময় শুনিয়ে দেবো। পেশেন্টের মাত্র 2 মাস ট্রিটমেন্ট নিয়েছে, মাত্র 2 মান্থস, আর এই কয়েকদিন আগে ঘুরে গেছে 8 মাস পর্যন্ত তার এক ফোঁটা ব্লাড বের হয় নাই, আল্লাহর রহমত। এবং অদ্ভুত একটা ঘটনা ঘটছে, পেশেন্টের বাম দিকের যে রিবস আছে সেই রিবসে গাড়ির হ্যান্ডেল লেগে সেই রিবস ভেঙে গেছে, রাইট? কিন্তু পেশেন্ট এখানটায় খুবই কম পেইন ফিল করে। এক্সরে সেকেন্ড পয়েন্ট ছিল এখানটায় ক্যাভিটি আছে, লেফট লাংসে ক্যাভিটি আছে, রাইট? তো পেশেন্ট হচ্ছে কি খুবই এক্সট্রিম লেভেলের খুঁতখুঁতি, মানে ফাস্টিডিয়াস অ্যাবাউট হেলথ, এবং তার কাজ কিন্তু সমস্ত কিছু অ্যাসেন্স, মেন্টাল অ্যাসেন্স অনেকটা কভার করে, আর্সেনিকের মতো প্রচন্ড ক্রিটিক্যাল এবং অনেকটা সালফারের মতো আচার বা বেশভূষা, এবং সে প্রত্যেকটা জিনিসকে এত নিখুঁত ভাবে সাজিয়ে আনে এবং এত এক্সট্রা বুদ্ধি খাটায়। দেখা যাচ্ছে প্লাস্টিকের ভিতরে সবকিছু নিয়ে এসছে, ছোট্ট মতো একটা বোতল নিয়ে এসছে, বোতলের মাথায় একটা দড়ি লাগানো আছে, দড়ির একটা হ্যান্ডেল করেছে, সেই হ্যান্ডেলটা নিয়ে পানির বোতলটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, টুকটুক
টুক করে পানি খায়, স্বাস্থ্য সম্পর্কে খুবই হাইপোকন্ড্রিয়াল আর কি। তো হাইপোকন্ড্রিয়াল রোগীদের ট্রিটমেন্ট করা কিন্তু খুব ঝামেলার ব্যাপার। তো এই পেশেন্ট এতটা বর্তমানে হাইপোকন্ড্রিয়াল হয়ে গেছে, আমার কাছে তো আর 6 মাস আসে না, লাস্ট একবার এসেছিল, তখন থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে, আমার কথা বলে গেছে। তো চাক্কা, তো এই পেশেন্টের ফসফরাস 0.1 দেওয়ার পর বলতেছে, স্যার আপনার ওষুধটা এত পাওয়ার আমার বডি সহ্য করতে পারে না। তারপর আমি দিচ্ছি স্যাকল্যাক দেওয়ার পর বলে এই ওষুধটা খাওয়ার পরেই একটু কষ্ট লাগে। কারণ অ্যাকচুয়ালি সবকিছু মানসিক, আমি বুঝতে পারলাম। তো যাই হোক, অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, টিবির যে স্পুটাম টেস্ট হয়, স্পুটাম টেস্ট করে দেখা যাচ্ছে সেখানটায় কোনো টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া নাই, রাইট? এবং লাংসের ক্যাভিটিটা অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছে। দেখেন বিউটি অফ ফসফরাস, স্পুটামের মধ্যে কোনোটা টিবির ব্যাকটেরিয়া নাই। আবার হচ্ছে লাংসের ক্যাভিটি অতটা খাতারনাক কন্ডিশনে নয়। এখন ডাক্তাররা একদিকে ক্যাভিটি দেখা যাচ্ছে আর একদিকে ব্যাকটেরিয়া অনুপস্থিতি পাইতেছে। এইবারে এই ডাক্তাররা এবারে পাগলা গেছে, এই ডাক্তার এখন তারা এই পেশেন্টকে সিটি স্ক্যান করাতে চাইতেছে, এবং গরিব পেশেন্ট, সে এখন টাকা পয়সা জোগাড় করতে পারছে না, হসপিটালে দৌড়ে দৌড়ে ঘুরছে। তো আমি বললাম, ভাই আপনি তো খুবই ভালো ছিলেন, খাওয়া দাওয়া সব দিক থেকে রক্ত বেড়ে গেল, আপনি হঠাৎ এইসব গ্যাঞ্জামের মধ্যে গেলেন কেন? না, আমার একটু মন চাইতেছিল বুকের ভেতরটা কেমন কি হইতেছে একটু দেখার জন্য। তাহলে দেখছেন, এক্সরে তো হয়েছে, এবার সিটি স্ক্যান তাহলে করেন, স্পুটাম টেস্ট, ব্লাড টেস্ট। আবার এই রোগীর একটা ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে হাই সুগার, খুবই ক্রিটিক্যাল পেশেন্ট, হাই সুগার, হাইলি ডায়াবেটিক পেশেন্ট। তো যে পেশেন্টে থাকতে চায় না, আমি তাকে সুন্দর করে যে জাতীয় মেডিকেল কলেজগুলো আছে সেখানটায় রেফার করি। এবার তোরা ঘোর খানিকটা, ঘোরার পরে যতক্ষণ না ক্লান্ত হবি তার আগে পর্যন্ত আমি কোনোদিন বলবো না যে আমার ওষুধ তুই খা, তাতে যাই পারে হয় হোক। একটু ছোটার মর্জি হয়েছে, তার ছেলেরও ডায়াবেটিক পেশেন্ট, মানে ফ্যামিলিগত ভাবে ডায়াবেটিক। তো তার ছেলে সুগার মাত্র 3 মাসে নিউট্রালাইজ হয়ে গেছিল, একদম নর্মাল রেঞ্জে চলে আসে, এবং তার মধ্যে একটা ইম্পোটেন্সির ব্যাপার ছিল, সেটাও সলভ হয়ে গেছে। আর প্লাস হচ্ছে জিআইটি লেভেলে একটা সমস্যা ছিল, সেটাও ঠিক হয়ে গেছে মাত্র 3 মাসের ট্রিটমেন্টে। ফার্স্টে গিয়েছে, যেহেতু টিবি এবং ডায়াবেটিক ফ্যামিলি থেকে আসতেছে, এবং আরো কয়েকটা সিম্পটোলজি ছিল, বিশেষ করে যে কার্সিনোসিনের যে একটা পিকচার, যেটা হচ্ছে কি হালকা কটা চুলের রং, এবং হচ্ছে কি ব্লু কালারের আইবল, এবং ফর্সা গায়ে তিলযুক্ত ফ্যামিলি। তো সেখানটায় ছিল বডির কনস্টিটিউশনের উপরে মেডিসিন ছিল এখানটায়। সর্বক্ষেত্রে যে আমাদের কিনোটস পাইতে হবো বা শুধুমাত্র মেন্টাল অ্যাসেন্সের উপর প্রেসক্রিপশন হবো তাই নয়, আপনাকে দেখতে হবে প্রমিনেন্ট কি আছে রোগীর মধ্যে। তো ফার্স্টে কার্সিনোসিন আর দেন নাক্স ভূমিকা, সেকেন্ড প্রেসক্রিপশন। এখন পেশেন্ট টোটালি সুস্থ। তার ছেলে তার বাবাকে বলতেছে যে আপনি এত ভালো আছেন, তারপরে কেন আপনি এত দৌড়ঝাঁপের মধ্যে যাচ্ছেন? আমি তার ছেলেকে মানা করলাম, বাবা যা করতে চাই করতে দেন, আপনি আপনার কথার মাধ্যমে আপনার বাবাকে কেন নিয়ে আসবেন? তো ওনাকে একটু ঘুরতে দেন, আমি তো আছি, কোনো চিন্তা নাই। 70-75 বছর বয়স্ক লোক, বুড়া হয়ে গেছে। তো কথা হচ্ছিল এখানটায় যে দেখেন বিউটি হচ্ছে ফসফরাস যে ইথোনেসিয়া হয় টিবিতে পেশেন্টকে দিলে মারে, আমি তো পেশেন্টকে দিলাম, ওই রোগী তো বললো না। আর প্লাস হচ্ছে এখানটা সব থেকে গ্রেট চেঞ্জ, এখানকার ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেছে। কেমনে হয়েছে? ইমিউন সিস্টেম এত সুন্দরভাবে ফসফরাসের মাধ্যমে ডেভেলপ করছে যে এখানকার যে ব্যাকটেরিয়া যাই কিছু ছিল, বডির ভাইটাল এনার্জি বা ইমিউন সিস্টেম এই সমস্ত প্রসেসকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছে, এবং এখানকার যে লাংস ক্যাভিটি থেকে রক্ত পড়ছিল সেই লাংস ক্যাভিটিও ফসফরাস নিষ্ক্রিয় করে দেয়। এখানকার অলরেডি
জীবাণু যা কিছু ছিল সেটা বডি ফিল্টার করে ফেলে। হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে এনার্জেটিক হওয়ার পরে, ভাইটাল ফোর্সে স্টিমুলেট হওয়ার পরে, সেখানকার ব্যাকটেরিয়া বা ইমিউন সিস্টেম জাগ্রত হওয়ার পরে অলরেডি ব্যাকটেরিয়ার চ্যাপ্টার খতম এবং ওখানকার লাংস ক্যাভিটি আগে থেকে ভালো কন্ডিশনে পৌঁছেছে। এগুলো আমি ভবিষ্যতে প্ল্যান করে দিচ্ছি যে সমস্ত অ্যালোপ্যাথিক ড্রাগস গুলো কারণে নিচ্ছে, এগুলো নিতে নিতে না আপনার বাবার ফের রক্ত পড়া শুরু হবে আর ফের ছুটে আসবে। তার আগে পর্যন্ত আপনি ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই আমার। তো এই কারণে অ্যালোপ্যাথিক ডাক্তার এত কনফিউজ হয়ে গেছে যে স্পুটাম এখানে ব্যাকটেরিয়া নেগেটিভ আসতেছে রেজাল্ট, কিন্তু লাংসের মধ্যে ক্যাভিটি, আবার সেই ক্যাভিটি নিষ্ক্রিয় অবস্থায়। তার মানে কি হইতেছে এখানটায়? অলরেডি এই পেশেন্টের 20 বছর আগে টিবি হয়েছিল, আর ফের যে ব্লিডিং চলতেছিল, প্রসেসিং ধীরে ধীরে ক্রনিক ডিজিজের মতো স্লো গ্রো করছিল এবং আস্তে আস্তে ক্যাভিটি বাড়ছিল। তো হোমিওপ্যাথিক ঔষধকে দুইটা পয়েন্টে যে দুইটা প্যাথোলজি ছিল সেটাকে ক্লিয়ার করছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই ভাবেন যে গ্রুপ ডি পেশেন্ট এখানটায় একটা শক্তিশালী মেডিসিন কেমনে প্রেসক্রিপশন করবো। তো ডক্টর হ্যানিম্যান বলেন যে ক্যারেক্টারিস্টিক পিকিউআর সিমটমস যেই কয়টা থাকবে সেই কটাই ইম্পর্টেন্ট, সেইটুকুর উপরে যে ওষুধটা আসে সেটা যতটা কাছাকাছি যাওয়া যায় সেই ওষুধটাই দেন, হোক সেটা লাইকো, হোক সেটা ফসফরাস, হোক সেটা কার্সিনোসিন, নো প্রবলেম। ক্লিয়ার দ্য পয়েন্ট। তাহলে এখানটা আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্লিয়ার করলাম যে গ্রুপ ডি এর পেশেন্টের ক্ষেত্রে আমরা কি হেভি ড্রাগস গুলো ইউজ করতে পারি, এই প্রশ্নের আমাকে অনেকে অনলাইনে করছে। তো আজকে সেই উত্তরটা আমি দিয়ে দিলাম এই প্রসঙ্গে। যেটা আপনার কাছে মনে হবে ইট ইজ বেস্ট মেডিসিন সেটাই দেন। তো বেস্ট মেডিসিন দেওয়ার পরে যখন আপনি দেখছেন যে প্যাথোলজি আরো আসমান মানে আকাশের দিকে উঠতেছে, মানে উপরের দিকে উঠছে, মানে অ্যাগ্রাভেশন হচ্ছে, মানে আগের থেকে আরো খারাপ কন্ডিশন, দেন আপনি তখন কি করবেন? তখন ডক্টর ভিতুর কাছে পরামর্শ যে এখানটায় আশাহত হওয়ার কিছুই নাই এবং গ্রুপ ডি এর পেশেন্টের সঙ্গে আপনি ডিল করছেন। এই যে পেশেন্ট, এই পেশেন্ট হচ্ছে গ্রুপ ডি পেশেন্ট। তো আশাহত হওয়ার কিছুই নাই। তো যদি নতুন সিমটোলজির বিকাশ হয় তাহলে সেক্ষেত্রে সিমটোলজির প্যাটার্ন থেকে যে মেডিসিন আপনার মনে হয়, অর্থাৎ চেঞ্জ অফ মেডিসিন, আর যদি মনে হয় না আগের ওষুধটাই ঠিক আছে তাহলে ফের আগের ওষুধটাই রিপিটেশন। অত চিন্তা ভাবনা করার কিছু নাই। হ্যাঁ, রিপিটেশন করেন আগের ওষুধে। ব্যাস, গ্রুপ ডির ক্ষেত্রে জাস্ট প্যালিয়েটিভ প্রসেস। তো এখানটায় আর কোনো টেনশন নাই, রাইট? তাহলে ফার্স্ট গ্রুপ ডির ক্ষেত্রে আপনি কি করবেন? যখন প্যাথোলজিটা বেড়ে যাচ্ছে, পেশেন্টের সাফারিং বেড়ে যাচ্ছে, তখন আপনার কি করণীয়? তাহলে যদি আপনি যে সিমটমস পেয়েছেন সেই সিমটমস এর উপরে আরো সুইটেবল কোনো মেডিসিন আছে কিনা সেটা দেওয়ার চেষ্টা করেন। ব্যাস। আর যদি নতুন সিমটোলজি করে তাহলে নতুন সিমটোলজি অনুসারে যে নেক্সট রেমেডিটা আপনার চলে আসতে পারে, তারপরে নেক্সট রেমেডি, তারপরে নেক্সট রেমেডি। একটা সময় পেশেন্ট হয়তো গ্রুপ সি মানে আগের থেকে ডি থেকে সি তে ট্রান্সফার হতে পারে। তাহলে গ্রুপ ডি পেশেন্টের ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং রেজাল্টটা কতটা? তাহলে রেজাল্ট এখানটায় গ্রুপ ডির জন্য রাইট রেজাল্ট, এবং করণীয় হচ্ছে যে মেডিসিন লাগবে সেই মেডিসিন দেওয়া। ক্লিয়ার? গ্রুপ ডির ক্ষেত্রে পরিষ্কার তো? যাক যাক ও পারেন চালু চালু দুইজন এলে ওটাতে আবার দাবি লইব। কেন বাংকি দিয়ে দিও, বাংকি নাই। হ্যালো হ্যালো, আমি কি? জি স্যার, আমরা শুনছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে বলছি, লাইন হয়তো কেটে গেছে। দ্বিতীয় গ্রুপ, যেখানটায় ডাক্তারের প্রেসক্রিপশন ভুল হয়েছে, বা হোমিওপ্যাথি ডাক্তারের ভুল হওয়া খুব অসম্ভব কিছু না, রাইট?
তো ধরেন যদি গ্রুপ বি অথবা গ্রুপ সি তে আছে, গ্রুপ বি মানে রিকারেন্ট অ্যাকিউট ডিজিজ, বেশিরভাগ সময় গ্রুপ সি মানে ক্রনিক রোগের স্টার্টিং পয়েন্ট। তো এই ক্ষেত্রে যদি হয় তাহলে এরকম রেজাল্ট তো আমরা প্রত্যাশা করি না, বিকজ এখানটায় ইমিউন সিস্টেম অলরেডি ভালো মাত্রায় আছে। সিতে অনেকটা সাপ্রেস, কিন্তু বিতে ভালো এনার্জেটিক অবস্থায় আছে, ইমিউন সিস্টেম ভালো মতো রিয়াক্টিভ আছে, যেখানটায় ডিফেন্স মেকানিজম মোটামুটি ভাবে সক্রিয় আছে। তাহলে সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে এরকম অবস্থা হয়েছে, তাহলে পুরোটাই হচ্ছে ডাক্তারের দোষ এই প্রসঙ্গে। তবে এই যে গ্রুপের মধ্যে যখন এই রেজাল্টটা প্রকাশ পায়, তার সাথে একটা সত্য বের হয় যে এখানটায় বি এবং সিতে যে পরিমাণে আমরা স্ট্রং ভাইটালিটির আশা করি, স্ট্রং ভাইটাল ফোর্সের আশা করি, অতটাও স্ট্রং নয়। কেন? বিকজ একটা হোমিওপ্যাথিক মেডিসিন এখানটায় যাওয়ার পরে ভাইটাল ফোর্সকে সাপ্রেস করতে পারছে, এতটা এক্সটেন্ট লেভেলে সাপ্রেস করছে যে সিমটোলজি কয়েকদিনের জন্য গায়েব হয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে যখনই মেডিসিনের প্রভাবটা সরে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে অলরেডি খুবই বেশি অ্যাগ্রাভেশন হচ্ছে, মানে ডিজিজটা অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছে এবং হতে পারে যে সেকেন্ড স্টেজ পর্যন্ত নিয়ে গেছে। তাহলে এখানটায় তো ভাইটাল ফোর্সের একটা দুর্বলতা ছিল, হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়ার পরে এতটা সাপ্রেশন হয়েছে, তাহলে ভাইটাল ফোর্স উইক না হলে এতটা সাপ্রেস হতে পারে। যেমন ধরেন আমি যে উদাহরণটা প্রায় বলি, ধরেন একটা এমএলএ এমপি মানুষ আর একটা ভ্যান চালানো মানুষ। এমএলএ এমপি মানুষ যদি একটা থাপ্পড় মারে, তো ভ্যান চালক যে কিনা দুর্বল, যার কোনো সাপোর্টিং নেই, সে চুপচাপ সেই অপমানটা গায়ে মেখে বাড়িতে ফিরে আসে। তো ঠিক সেরকম টাইপের কন্ডিশন যে হোমিওপ্যাথিক মেডিসিন তার সিমটোলজিকে কিছুক্ষণের জন্য সাপ্রেস করে রেখেছিল, এমন একটা মেডিসিন গেছে যেটা একটু সাপ্রেসিভ এবং ভাইটাল ফোর্স একটু দুর্বল। তাহলে এখানটায় দুইটা ব্যাপার ঘটতেছে, অর্থাৎ এক নম্বর দোষ হচ্ছে উইক ভাইটাল ফোর্স, আর দুই নম্বর দোষ হচ্ছে সাপ্রেসিভ মেডিসিন। কি লিখি সাপ্রেসিভ মেডিসিন, এই দুইটার ফলাফলের কারণে এই রেজাল্টটা আসছে। এবার যখনই সাপ্রেশনের লেয়ারটা চলে যাচ্ছে তখনই হচ্ছে আপনি দেখছেন যে ডিজিজটা অনেকটা অগ্রসর হয়েছে। এখানে যদি একটা স্ট্রং ভাইটাল ফোর্স থাকতো, স্ট্রং অর্গানিজম থাকতো, সে কিন্তু এত সহজে সাপ্রেস করতো না, আপনার ওষুধের এফেক্টকে এই লেভেলে নিত না যে লেভেলে এ নিয়েছে। হয়তো কিছুই হতো না, ওষুধ খেয়েছেন, স্ট্রং ভাইটাল ফোর্স ম্যাচ করে নাই, একটু আধটু মিলেছে, ও কিছু মনেই করে নাই, অর্থাৎ নো এফেক্ট দেখাতো। কিন্তু এখানটায় তো সাপ্রেস হয়েছে, তাহলে যদিও সে একটু বি অথবা সি গ্রুপে থাকা সত্ত্বেও সে কিন্তু ওষুধের রং ইনফ্লুয়েন্সে ভালো মতো প্রভাবিত হয়েছে। স্ট্রং অর্গানিজম, স্ট্রং ভাইটাল ফোর্স থাকলে এরকম হতো না। এইবারে মেডিসিনটা গিয়ে কি করছে, মেডিসিনটা গিয়ে অর্গানিজমের যে এনার্জি আছে, প্রত্যেকটা আমাদের পার্টস একটা এনার্জির উপরে কাজ করে, তাই না? একটা শক্তির উপরে কাজ করে, যেমন লিভার, হার্ট, মূলত তো নির্দিষ্ট এনার্জি সাপ্লাই লাগে। তো অর্গানিজমের যে এনার্জি আছে, সেই এনার্জি মেডিসিন গিয়ে সেই এনার্জিকে ব্লক করে দিয়েছিল। যেরকম ভাবে অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো ব্লকার হিসেবে কাজ করে, এই নার্ভ ব্লক করছে, আলফা, বিটা, হ্যাঁ, কত রকমের ব্লকার মেডিসিন আছে। তো অনেকটা ওই টাইপের কাজ করেছিল, অর্থাৎ এখানে মেডিসিনের ইনফ্লুয়েন্সটা ব্লক হিসেবে কাজ করছিল। এই কারণে যখনই মেডিসিনের প্রভাব সরে যাচ্ছে তখনই আপনি দেখছেন যে অরিজিনাল যে সমস্ত চিফ কমপ্লেন্স নিয়ে পেশেন্ট এসেছিল সেগুলো অনেক বেড়ে গেছে। সাপোজ এইটাকে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি। আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন একবার বাইক চালাতে গিয়ে সাইলেন্সারে হাত পড়ে যায়। বাইকের যে সাইলেন্সার কতটা উত্তপ্ত অবস্থায় থাকে, তো এমনি খুবই গরম ছিল, তো হাত পড়ার পরে
হাতটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে আমি জানি না, আমার অনেকবার পুড়েছে, কিন্তু বাইকের সাইলেন্সারের পোড়ার যে জ্বালা, তো সেই জ্বালার মাত্রা ছিল এক্সট্রিম লেভেলের। এত বেশি জ্বালা করছে যেন আমার ওখানে লাফাইতে মন চায়, মানে জ্বালার চোটে আর কি। তো জ্বালার চোটে পাগল হয়ে একটা আমাদের এখানটায় নদী আছে, এবং এখান থেকে বরফ সাপ্লাই হয় নদীতে, মাছগুলোকে সমুদ্র থেকে ধরে রিজার্ভ করার জন্য রিজার্ভার হিসেবে ব্যবহার হয়। তো ওই ভ্যান থেকে কিছুটা বরফ নিয়ে আমি যখন হাতে চিপে ধরতেছি, তখন এতটা শান্তি মনে হইতেছে মনে হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতেই, এটাই বুঝি, মানে এতটা কষ্ট পাচ্ছিলাম। তো যখনই বরফ ঠেকাইতেছি এক্সট্রিম শান্তি পাওয়া যাচ্ছে, প্রচন্ড শান্তি। আর যেই বরফটা সরিয়ে নিচ্ছি ভাই, এত তীব্র জ্বালা করতেছে যেন আগের থেকে ডবল জ্বালা করছে। সঙ্গে সঙ্গে কষ্ট ফিরত, ব্যাপারটা বুঝছেন? তাহলে এখানটায় বরফটা সাপ্রেসিভ হিসেবে ব্যবহার হইতেছে। মানে ধরেন আপনি সাপোজ দ্যাট এটা সাপ্রেসিভ, তো মেডিসিনাল এফেক্টটা অনেকটা এরকম টাইপের হইতেছে। অর্থাৎ যখনই মেডিসিন খাচ্ছি তখনই শান্তি, সবকিছু শান্তি, ওকে তুমি ভালো। যেই ওষুধ সরতেছে অ্যাকচুয়ালি কিন্তু তার মানে কি, এখানটায় পোড়া অংশটার মধ্যে যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন সেটা কিন্তু চলতেছে, সেটা তো থামাইতে পারছে না। সিমটমসকে বাইপাস করে বরফ এটাকে একটা শান্তি দিচ্ছে, সিমটমসকে বাইপাস করে, ঠিক কিনা? তাই বরফ সরানোর সঙ্গে সঙ্গে সেই জ্বালা ফেরত আসতেছে এবং আগের থেকে বেশি যেন কষ্ট হইতেছে। জাস্ট লাইক দ্যাট সিমটমস এখানটায় দেখেন, পিকচারটার সঙ্গে এই পিকচারটা দেখেন। তো বরফ লাগানোর কাজ এই পর্যন্ত করতে পারছে, কিন্তু যখনই বরফ সরে যাচ্ছে তখনই আগের থেকে বেশি কষ্ট হইতেছে। অর্থাৎ অ্যালোপ্যাথিক ড্রাগসের মতো বিহেভ করতেছে। অর্থাৎ আপনি হোমিওপ্যাথিক মেডিসিন দিচ্ছেন ঠিকই, সেটা হোমিওপ্যাথিক বাস গন্ধ যুক্ত, কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনটা হয়ে গেছে অ্যালোপ্যাথিক মেডিসিন। এটা বুঝছেন না? অনেকে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে অ্যালোপ্যাথিক কাজ করতেই পারে। সেখানটায় ল হচ্ছে সিমটমসের সঙ্গে এমন একটা কানেকশন, যেটা ডক্টর হ্যানিম্যান অর্গানোর মধ্যে আলোচনা করছেন, যে ডিসিমিলার সিমটমসের উপরে যখন প্রেসক্রিপশন হয় রেজাল্ট এরকম হয়। তো এখানটায় সাদৃশ্য হয়নি, এখানটায় বই সাদৃশ্য হয়েছে, অপোজিট সিমটমসের উপরে মানে মেডিসিন চাইতেছে। এইটার জন্য ডক্টর হ্যানিম্যান বলেন, যখনই এই অ্যালোপ্যাথিক মার্কা ঔষধগুলো যায়, তো সেগুলা গিয়া সিমটোলজিকে বাইপাস করে অথবা সাপ্রেস করে। তাই যখনই এই ঔষধগুলোকে সরিয়ে নেওয়া হয়, তো ভাইটাল ফোর্স এই সমস্ত মেডিসিনের উপরে ফের একটা প্রভাব যুক্ত হয়ে যায়, এইসব মেডিসিনগুলা প্রতি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে, আর আগেকার কষ্ট তো থাকে, দুইটা মিলে এখন কষ্ট এবারে ডবল। তো বরফের ঘটনা লাগানোটা সঙ্গে অনেকটা ম্যাচ করে। তো এই ক্ষেত্রে করণীয় কি? এখন আপনি তো আর জেনে বুঝে এই কাজটা করেন নাই, তো যখনই আপনি বুঝছেন যে আচ্ছা রুগীর তো সবকিছু ভালো অবস্থায় আছে, এমন কোনো সিচুয়েশন নয় যে এটা গ্রুপ ডির পেশেন্ট, তাহলে ভাইটাল রোগ সবকিছু ঠিক আছে, তাহলে অবশ্যই আমার ওষুধটা ভুল হয়েছে। তো তখন কি করা লাগবে? কিছুই না, রিস্টাডি অফ দ্য কেসটাকে রিস্টাডি করেন, এগেইন স্টাডি করেন, বেটার ভাবে ইভালুয়েশন করেন সিমটোলজি, ভালোভাবে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করেন, এবং কেসটাকে রিকেস্টেকিং করতে হবে না, রিকেস্টেকিং করতে হয় না, শুধুমাত্র দেখতে হয় যে এখানটায় ফাঁক ফোকর কি ছিল, কোন সিমটমসগুলোকে আপনি অযথাই প্রাধান্য দিয়ে ফেলেছেন, যে কারণে এই ড্রাগসটা আগে চলে গেছে। তো সেগুলাকে একটু 19-20 চেঞ্জ করলে আপনি সঠিক মেডিসিনটাকে তখনই দেখতে পাবেন, এবং সেই মেডিসিনটা দেওয়ার পরেই আপনি দেখবেন পেশেন্টের মধ্যে অভাবনীয় উন্নতি হইতেছে। তবে একটা ব্যাপার হচ্ছে, এখানটায় কিন্তু একটা পোটেন্সির ব্যাপার আছে। যেহেতু উপরের যে আলোচনা হলো, সেই আলোচনায় এই সিদ্ধান্ত ক্রিয়েট হইল যে যাই হোক না হোক, এতটা হোমিওপ্যাথিক মেডিসিনের ইনফ্লুয়েন্স সে যখন নিয়েছে,
এতটা প্রভাব বিস্তার করতে পেরেছে যখন হোমিওপ্যাথিক মেডিসিনটা ভাইটাল ফোর্সের উপরে, তখন নিশ্চিত রূপে উইক ভাইটাল ফোর্স, অর্থাৎ এখানটায় ভাইটাল ফোর্স একটু দুর্বল কন্ডিশনে আছে এবং সে খুব বেশি ইমপ্রিন্টেবল অর্থাৎ প্রভাব স্বীকারকারী। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে পোটেন্সিতে এই রং হোমিওপ্যাথিটা প্রেসক্রিপশন করেছেন তার থেকে লোয়ার পোটেন্সি দেবেন। ধরেন আপনি 1M পোটেন্সি প্রেসক্রিপশন করেছিলেন, ধরেন ফসফরাস 1M, এখন আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখতেছেন নট ফসফরাস, এটা তো আর্সেনিক, আমি ভুল করে ফসফরাসে চলে গেছি, তখন আপনি আর্সেনিক 1M না দিয়ে আপনি আর্সেনিক 30 থেকে শুরু করেন। কারণ অলরেডি ফসফরাস 1M কি এটা প্রমাণ করেছে যে যদিও হাইপার ভালো হেলথের লেভেল, কিন্তু তারপরে ভাইটাল ফোর্স একটু উইক কন্ডিশনের, একটু এক্সহস্টেড কন্ডিশনের মধ্যে আছে। সেহেতু আর্সেনিক 30 থেকে শুরু করাই বেস্ট, অথবা 200 থেকে শুরু করা বেস্ট, অনেম না দেওয়াই শ্রেয়। তো তখন আপনি আরেকটা মাল্টি সিদ্ধান্ত ক্রিয়েট করলেন, যেখানটায় লো এনার্জিটা বেস্ট সিমিলিমাম, মানে এনার্জির দিক থেকেও তো সিমিলিমাম হইতে হবে, রিপিটেশন সিমিলিমাম হইতে হবে, মেডিসিন সিমিলিমাম হইতে হবে, পোটেন্সি সিমিলিমাম হইতে হবে, তাহলেই কিন্তু একটা সুন্দর রেজাল্ট প্রডিউস করতে পারে। তাহলে এই সিদ্ধান্ত আমরা ইজি ভাবে ক্রিয়েট করতে পারলাম, যেখানটায় যে পোটেন্সি আমি দিয়েছিলাম পরবর্তী সঠিক সুইটেবল মেডিসিনটা সেই পোটেন্সিতে না দিয়ে তার থেকে একটু কম পাওয়ারের দিলে অর্গানিজম ঠিকঠাক মতো এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। কেননা এই ব্যক্তি খুবই সেন্সিটিভ টু হোমিওপ্যাথিক মেডিসিন এবং দুর্বল ভাইটাল ফোর্সের একটা পরিচয় দিয়েছে। তাহলে কি করণীয় আরেকবার সামারি করে নিই। 1 নম্বর হচ্ছে বেস্ট সুইটেবল মেডিসিনটা আপনাকে খুঁজতে হবে যখনই আপনি দেখলেন যে এটা অনেকটা অ্যালোপ্যাথিক ড্রাগসের মতো কাজ করছে। বেস্ট সুইটেবল মেডিসিন খুঁজেন আর পোটেন্সিটা লোয়ার পোটেন্সি দেন, দিলেই আপনি দেখবেন এই কেসের মধ্যে ইজি ভাবে এই কেস বেরিয়ে যাচ্ছে। তাহলে পেশেন্ট 2 প্রকারের এখানটায়, একটা হচ্ছে উইক ভাইটালিটিস যুক্ত গ্রুপ ডির পেশেন্ট, সেক্ষেত্রে রেজাল্ট ওকে। আর যেখানটায় হায়ার হেলথের লেভেলের মানুষ যেমন গ্রুপ ডি অথবা গ্রুপ সি, দেন এখানটায় রং প্রেসক্রিপশন, আপনাকে পুনরায় ডিকেস টেকিং করে একটা ওষুধ দিতে হবে। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর এখানটায় অলরেডি হয়ে গেছে। ভাইটাল ফোর্স উইক, তার পরিচয় কি? ভাইটাল ফোর্স যদি স্ট্রং হইতো আপনি রং মেডিসিন দেওয়ার পরেও এতটা ইনফ্লুয়েন্স, এতটা প্রভাবিত হইতো না। তাহলে এবং ভাইটাল ফোর্স যখন উইক থাকে তখন সিম্পটোলজির প্যাটার্ন যখন থাকে, কেন আমরা সেখানটায় একটা নিশ্চিত ড্রাগ খুঁজে পাই না, একটা ভালো মতো স্ট্রং বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক কেন বুঝতে পারি না। দ্বিতীয়ত পেশেন্টের আগের থেকে কেন বেশি কষ্ট হচ্ছে সেটাও আমরা বুঝলাম। এবং তৃতীয়ত যে সেখানটায় আমাদের করণীয় কি, যেটা সব থেকে বড় প্রশ্ন, আমরা সবাই প্র্যাকটিস করি যারা এখানটায় অনেক আশা নিয়ে আসি, যে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থেকে হোমিওপ্যাথিকে নিব, যে এই ক্লাসগুলো ডে টু ডে প্র্যাকটিসে যেন হেল্প করে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই। জি ভাই সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, সাথে সাথে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করেন এত সুন্দর আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো স্যারের ওই কেসের মধ্যে একটা কথা জানতে চাইতেছি আর কি, আগের কেসের ভিতরে যে রোগীকে কার্সিনোসিন দিচ্ছেন, এরপরে নাক্স দিচ্ছেন, তো রোগীর অবস্থা হিসেবে দিচ্ছেন, কার্সিনোসিনের কতদিন পরে নাক্সটা আসলে প্রয়োগ হয়েছে ওই রোগীতে? ওকে, থ্যাংক ইউ। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই এই কেসের সাথে রিলেটেড প্রশ্ন। দেখেন, রোগী
ক্লাসিক্যাল হোমিওপ্যাথি সব থেকে টাফ এই কারণেই আমাদের কাছে মনে হয়, যদি এটা খুব ইজি ব্যাপার যে পেশেন্টকে বিনা ওষুধে রাখবো, এই প্রশ্নটাই বেশিরভাগ ডাক্তারকে অনেক বেশি পরিমাণে হতাশ করে এবং অনেক বেশি ভয় দেখায় ডাক্তারদের। আল্লাহ, পেশেন্ট বিনা ওষুধে থাকবে। তো কার্সিনোসিন দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে কোনো কমপ্লেইন্স আসতেছে, কোনো প্রবলেম আসতেছে, ততক্ষণ পর্যন্ত আর কোনো দ্বিতীয় ওষুধ দেওয়া হয় নাই। যখনই সে এসে কমপ্লেইন্সের কথা আপনাকে পুনরায় বলবে, তার মানে কার্সিনোসিনের স্টেজ পূরণ হয়ে গেছে। এইবারের নেক্সট মেডিসিনের লেয়ার যতক্ষণ না উন্মোচিত হবে ততক্ষণ পর্যন্ত আর কোনো ওষুধ নয়। এটাকে বলে ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু জাস্ট দেখুন আর প্লাসিবো প্রেসক্রিপশন করুন। যখনই আপনি দেখছেন, এটা বলবেন কার্সিনোসিন কয় ডোজ দিয়েছিলাম, এটা আমার মনে নাই, সম্ভবত 1 ডোজ কার্সিনোসিন দেওয়া হয়েছিল, তারপরে পেশেন্ট বেটার কন্ডিশনে চলে যায়। এবং এই ক্ষেত্রে আমি কার্সিনোসিনটাকে অ্যাজ এ নোসোড হিসেবে ইউজ করি। অ্যাজ এ নোসোড হিসেবে যখন প্রেসক্রিপশন করতে হয় তখন সেটাকে হাইলি এনার্জেটিক মানে হাই পোটেন্সিতে প্রেসক্রিপশন করতে হয়। তো আমি যেহেতু এখানটায় মায়াজেমেটিক অ্যাপ্রোচটাকে ফার্স্ট নিয়েছিলাম, কেননা মায়াজেমেটিক ব্যাপার স্যাপারই বেশি ছিল, কোনো একটা মেডিসিনের লেয়ার ক্লিয়ার ছিল না। নোসোড কখন প্রেসক্রিপশন করতে হয় এই সম্পর্কেও আমার গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে আমাদের গ্রুপের মধ্যে। একটা সময় নোসোড সার্কোডের ইউজ, কখন ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, এগুলা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কখন নোসোড হিসেবে কাজ করবে আর কখন নোসোড ক্লাসিক্যাল মেডিসিন হিসেবে কাজ করবে সেটারও একটা সুস্পষ্ট পার্থক্য আলোচনা করা হয়েছে, আমাদের ভিডিওগুলো আছে। মহিউদ্দিন ভাই আছে না নোসোড সার্কোডের? 1 বছর আগে এগুলো আলোচনা হয়ে গেছে অলরেডি। তো সেখানটায় নোসোড হিসেবে এটাকে ইউজ করা হয়েছিল। তো নোসোড হিসেবে দেওয়ার পরে পেশেন্টের মধ্যে যখন অলরেডি চেঞ্জ শুরু হয়েছিল তখনই বন্ধ করে দেওয়া হয়েছে ডোজ। তারপর করা হয়েছে লম্বা সময় অপেক্ষা। কত অপেক্ষা সেটা আমার ঠিক মনে নাই, সম্ভবত 4 মাস, 5 মাস না 6 মাসেরও বেশি হবে এরকম টাইম। আর কোনো ওষুধ নেয় নাই। পেশেন্ট 3-4 বার আসার পরেই পেশেন্ট আসে নাই, আর আমি আসতেও বলি। পেশেন্ট ভালো আছে, বেকার ভাই ক্লিনিকে ডেকে এনে গরিব মানুষের কারণে অত উচিত না। তো যখন পেশেন্টের ফের নেক্সট সমস্যা আসে যে ডাক্তার আমি পেশাব করতে গেলে আমি অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, আমার ইম্পোর্টেন্সের প্রবলেম হইতেছে, আর মেজাজ আমার মানে যেটুকু সামারি ছিল মেজাজ আমার খুবই তীক্ষ্ণ হয়ে গেছে। আমি গাড়ি চালাই, তো অনেক সময় গাড়ির যে লাইন থাকে সেই লাইনে অনেক সময় কয়েকবার মারামারিও করে ফেলছি, কিন্তু দেখতে অতীব ভদ্র এবং অতীব সুন্দর, এত ফর্সা মানে এবং গায়ের কালার, চোখের কালার মানে অ্যাট্রাকটিভ আর কি। কার্সিনোসিন খুবই অ্যাট্রাকটিভ হয় সম্ভবত। তো মারামারি হয়ে গেছে কয়েকবার। ছোট ছোট ওনার ওয়াইফও শিকায়ত করছিল, আরে ভাই বলবেন না, ছোট ছোট কথা এত রেগে যাচ্ছে। দেন আমি দেখলাম ইভেন তার মলাশয়ে অ্যানাল রিজিয়নের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের পুরো ব্যাপারটা এবং পেশাবের ক্ষেত্রে ওই জায়গার নার্ভগুলো খুবই ইরিটেবল কন্ডিশনের মধ্যে, আর মেজাজের অবস্থায় সবকিছু মিলে সামারি করে দেখা যায় তখন কিন্তু একটা কার্সিনোসিন দেওয়ার পরে নাক্স ভূমিকায় একটা সুস্পষ্ট একটা স্টেজ চলে আসে। আমি নাক্স ভূমিকা দেওয়ার সময় বলছিলাম যে আফটার 24 আওয়ার্স আপনি দেখবেন আপনার পেশাবের কষ্ট অনেক কমে গেছে, ডায়াবেটিক পেশেন্ট। এবং হ্যাঁ, মাঝখানে আবার সে আরেকটা কাণ্ড ঘটিয়েছিল ভাই, এটা বলতে ভুলে গেছি আমি। কার্সিনোসিন দেওয়ার পরে পেশেন্ট এখন খুব ভালো ছিল। আমার বাড়িতে, আমার ক্লিনিক থেকে তার বাড়িটা অনেকটা দূরত্বের মধ্যে। সে মাঝখানে আর একটা হোমিওপ্যাথিক ডাক্তারের হাতে পড়ে এবং সে তাকে প্রেসক্রিপশন করে একটা সার্কোড ইনসুলিন 10x। ইনসুলিন 10x নেওয়ার পরে তার সুগার লেভেলটা কমে যায়, কিন্তু বডির মধ্যে ডিসফাংশন শুরু হয়, ইরিটেশন, ইরিটেবিলিটি, পেশাবের সমস্যা, পায়খানার সমস্যা, মেজাজ অত্যন্ত কড়া, এগুলা সব কিছু হয়ে যায়। আমি ভুলে গেছিলাম, সরি। তারপরে আমি তাকে নাক্স ভূমিকা দিই।
এবং নাক্সভূমিকা দেওয়ার পরে আমি বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু আরাম শুরু হবে। তারপরে পেশেন্টের 2 সপ্তাহ বাদে ফলো আপে এসে বলতেছে আই এম ফাইন। তারপরে 2 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বলি এবার আপনি সুগার পরীক্ষা করেন, এখন দেখা যাচ্ছে সুগার একদম নর্মাল, মাশাআল্লাহ। তো দেখেন ডায়াবেটিসের ওষুধ হিসেবে এখানটায় নাক্সভূমিকা কাজ করছে, কিন্তু যারা হচ্ছে কি তথাকথিত প্র্যাকটিস অফ মেডিসিনের বুকসে কোথাও আছে নাক্সভূমিকা ডায়াবেটিক পেশেন্টে কাজ করে? মূলত এটা জিআইটি লেভেলের সমস্যাগুলোকে বেশি সলভ করে, তাই না? কিন্তু দেখেন এখানে ডায়াবেটিকের উপর কাজ করতেছে। তো হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকচুয়ালি প্রেসক্রিপশন হবে হলিস্টিক অ্যাপ্রোচের উপরে, বডি মাইন্ড ইমোশন। আচ্ছা, জি স্যার, আমার একটা রোগের বিষয়ে সংক্ষিপ্ত একটু কথা চাইবো আর কি, অল্প সময়ের মধ্যে। আচ্ছা বল। আমার ওই রোগীটা ক্রনিক অ্যাজমার রোগী ছিল, তো ওনার জন্য আমি টোটাল টেস্টিং করে টিউবারকুলিনাম প্রেসক্রাইব করছিলাম। তো ওটার পরে রোগী আলহামদুলিল্লাহ ওই বিষয়ে মোটামুটি ভালো। এর ভিতরে রোগীর আবার ওই যে অর্শের একটু সমস্যা ছিল আছে। তো গত মাসখানেক আগে রোগী আবার একটু ওই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, করার পরে অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক ইত্যাদি ওষুধ খাইছে। তো এরপরে আবার ওরসের সমস্যাটা একটু বাড়ার পরে আমার কাছে আসার পরে আমি তখন ওখানে আর অন্যভাবে মেডিসিন না দিয়ে ওই যে বিভিন্ন বইতে যেভাবে ছিল আমি ওই যে রাতে নাক্স আর সকালে সালফার এভাবে দিয়েছিলাম কয়েকদিন, মনে হয় সপ্তাহখানিকের মতো। তো এরপরে এই রোগী ওটা মোটামুটি ভালো আছে, কিন্তু আজকে আমার কাছে আসে জানাইলো ওই যে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল পায়ে যেখানে ক্ষত হয়েছিল ওই জায়গাটা মিলিয়ে ওখানে ওই যে কিলয়েড হয়ে গেছে, চাকা হয়ে গেছে এবং একটু চুলকায় ওখানে। তো ওটার জন্য আজকে আর আমি মেডিসিন দিই নাই, প্লাসিবো দিয়ে দিছিলাম শুধু। আসলে এর জন্য কি করা যায়? দেখেন ওখানটায় যেটা কিলয়েডস হয়েছে, শুধু কিলয়েডস এর উপরে তাকিয়ে যদি আমরা ট্রিটমেন্টটা করি তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানটায় মানে হচ্ছে কি একটা রং প্রেসক্রিপশন করতে পারি। এখানে 2টা প্রসেস আছে। নাম্বার 1 হচ্ছে এটা যেহেতু দেন একটা জায়গা কাটার পরে সেই জায়গাটা সুন্দরভাবে হিল হয়ে যাবে এবং সেখানটায় একটা স্কার টিস্যু ডেভেলপ হয়, স্কার টিস্যু। এখন কিলয়েডের ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করে, সেটা হচ্ছে কিলয়েড যেখানটায় তৈরি হয় সেখানটায় ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি একটা সাইকোটিক মায়াজম যদি না কাজ করে তাহলে কিন্তু কিলয়েড প্রডিউস হয় না। স্কার টিস্যু একটু ডেভেলপ আমাদের কত জায়গায় কাটা ছেঁড়া আছে না, একটা হালকা রেখার মতো বোঝা যায় যে 5 বছর আগে এখানে কেটেছিল, জাস্ট এটুকু। কিন্তু যখন দেখবেন যে সেখানটায় ওভার গ্রোথ টেন্ডেন্সি আছে, তার মানে এখানটায় একটা সাইকোটিক মিয়াজম এখানে ডমিনেট করতেছে। সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে বাই দ্য টোটালিটি অফ দ্য সিমটমস। সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় যতক্ষণ না আমি নিজস্বভাবে কেসটি করি। নাম্বার 2 হচ্ছে এই রোগীতে পারিবারিক ইতিহাস হিসেবে আমি আজকে তাকে ম্যাডোরিনাম দেওয়ার খেয়াল ছিল ওনার, আমি ওই সময় টুকে রাখছিলাম অনেক লক্ষণ ম্যাডোরিনাম দেওয়ার মতোই। তো পরে আর ম্যাডোরিনামটাও দিলাম না আর কি, আজকে কিলয়েডের অবস্থাটা দেখি একটু চিন্তা ভাবনা করার জন্য। ওকে, নো প্রবলেম ডিয়ার ফ্রেন্ডস। তবে আপনার কথায় আমি একটু সমালোচনা করব, আপনি কিছু মাইন্ড করবেন না। 1 নম্বর হচ্ছে আমাদের একটা ভুল অ্যাপ্রোচ আছে। আমরা প্রথম মেডিসিন লিখি আর তারপরে রোগীকে ফিট করতে চাই, মানে আগে পিরেক হাতে নিই আর তারপরে দেয়াল খুঁজি যে কোথায় পিরেকটা মারা যায়। অ্যাকচুয়ালি পিরেকের জায়গায় পিরেকটা পড়ে কি, ব্যাপারটা হচ্ছে এইটা, নট মেডিসিন ফার্স্ট। আপনি পৃথিবীতে মেডিসিন জানেন না, এইভাবেই আপনাকে কেস টেকিং করতে হবে। ভালো করে রোগী অবজার্ভ করুন, তার সমস্ত সিমটোলজির মধ্যে কোন সিমটমসগুলো প্রকটভাবে প্রকাশিত হইতেছে সেগুলোকে ভালো করে নোট করুন, আন্ডারস্ট্যান্ড করুন, ইভালুয়েশন করুন,
ব্যাটারি করুন। ব্যাটারি করার পরে মাল্টিপল ড্রাগস নিয়ে বসেন, এর মধ্যে কোনটা সব থেকে সুইটেবল সেই মেডিসিনটাই প্রেসক্রিপশন করুন। দ্যাট ইজ অ্যাপ্রোচ অফ প্ল্যাসিবো এবং সিঙ্গেল রেমেডি প্রেসক্রিপশন করুন। আজ হয়তো রোগী ভালো হইব, কিন্তু এই যে আপনি দেখেন এখানটায় রেজাল্টও যেগুলো হইবে ডাক্তারের কাছে আশা বঞ্চক। আরে প্রথমে তো কমে গেছিল, ভালোই তো ছিল, মেডিসিন তো ঠিক ছিল, কিন্তু কমারটাই সব কিছুই নয় হোমিওপ্যাথি। দেন পরবর্তীকালে রোগীর সাফারিং পয়েন্ট কত বেড়ে গেছে। এমন একটা মেডিসিন এখানে দিয়েছে যেটা কিনা অ্যালোপ্যাথিক অ্যাপ্রোচ নিয়েছে, অর্থাৎ প্রথমে সিমটোলজি কমাচ্ছে আর লাস্টের দিকে বাড়াচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে আরো যথাযথ বিশ্লেষণ করে আরো সূক্ষ্ম সিদ্ধান্ত ক্রিয়েট করে সঠিক থেকে সঠিক মেডিসিনকে যতটা অ্যাপ্রোচ করা, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, আস্তে আস্তে আসবে, হতাশা হওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা বলতে পারেন। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আমি ডাক্তার রেজাউল করিম বলছিলাম, বাংলাদেশ থেকে, নীলফামারী জেলা। আচ্ছা আসছেন ভাই। জি ভাই বল। আমি আজ থেকে প্রায় 4 মাস আগে একটা রুগী দেখছিলাম। রুগীটার সংক্ষিপ্ত একটু বর্ণনা দিচ্ছি। রুগীর শ্বাসকষ্ট ছিল, শ্বাস নিতে মনে করে তার দম বুকের মধ্যে আটকায় এবং এটা অনুভব করে যে তার শ্বাসনালীতে সংকোচন বোধ, তাপন বোধ, ব্যথা অনুভব করে। রুগীর মুখ শুকায়। তার আদার্স লক্ষণের উপর ভিত্তি করে আমি তাকে ওষুধ দিয়েছিলাম সাম্বুকাস, যেটা ছিল 8/8/2025। প্রায় 4 মাস পরে রোগী কালকে আমাকে রাইতে জানাইলো যে ওষুধ খাওয়ার পর তার সমস্যাটা ছিল না। কালকে জানাইলো তার সমস্যাটা আবার দেখা দিছে। সেক্ষেত্রে আমি কি ভাবতে পারি একটু শেয়ার করতে চাই আপনার সাথে, দয়া করে বলবেন। আচ্ছা, মাঝখানে পিরিয়ড কত সময় ছিল ভাই? মাঝখানে পিরিয়ড মানে ভালো ছিল? ভালো ছিল 4 থেকে 8 থেকে 12, 4 মাস। 4 মাস, ওকে, ভেরি গুড। এই যে ভাইয়ের রেজাল্টটা, এইটাই হচ্ছে সত্যিকারের অর্থে উনি হচ্ছে একটা সঠিক সিভিলিমাম ওষুধ সঠিক পোটেন্সিতে দিতে পেরেছিলেন। 4 মাস যাবৎ সুস্থ ছিলেন এবং এক্ষেত্রে আপনাকে একটু নতুন করে টেস্টিং করে দেখতে হবে যে পেশেন্টের বর্তমান অবস্থা কি, এনি টাইপ অফ ওল্ড সিমটমস রিটার্ন হয়েছে কিনা, 1 নম্বর। দ্বিতীয়ত সিমটোলজি বিকাশ অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, পেশেন্টের ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেলের অবস্থা কি, এগুলোকে যাচ করতে হবে। যদি দেখা যায় পূর্বের কিনোটসগুলোই রয়ে গেছে, যদি দেখা যায় যে আপনি যে কিনোটসগুলোর উপরে ধৈর্য সম্বুকাস নাইকেরাকে প্রেসক্রিপশন করেছিলেন সেই সিমটমসগুলোই যদি রিটার্ন আসে, তাহলে সেক্ষেত্রে আপনি সম্বুকাস নাইকেরার একটু পোটেন্সি ইনক্রিজ করে আর একটা ডোজ করেন, মানলে দেখবেন পেশেন্ট আগের থেকে ভালো। আর যদি দেখে যে না নতুন একটা প্যাটার্ন অফ সিমটোলজি ডেভেলপ করেছে, তাহলে যে নতুন প্যাটার্নের সিমটমস আসছে সেটাকেই প্রেসক্রিপশন করেন। তাহলে মোটামুটি ভাবে আপনার যে এই সিদ্ধান্তটা হতে পারে পেশেন্ট অ্যান্টিডোট করে ফেলেছে অথবা নতুন একটা লেয়ার উন্মোচিত হয়েছে, দুটার মধ্যে একটা। হয় অ্যান্টিডোট হয়ে গেছে, হয় অ্যান্টিডোট হয়ে গেছে যে লং টাইম ভালো ছিল তারপরে কমলো কেন, এখানটায় পারিবারিক ব্যাপার বা কোনো ঝামেলা বা নতুন কোনো সমস্যা বা খাওয়া দাওয়া, ভোজন, লাইফস্টাইলে কোনো সমস্যার কারণে হয়তো মেডিসিনের পাওয়ার এক্সস্টেড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি দেখবেন ওল্ড সিমটমস গুলো রিটার্ন আসতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি সম্বুকাসের আর একটা ডোজ দিলেই যথেষ্ট। আর না হলে হয়তো পেশেন্টের আর একটা লেয়ার উন্মোচিত হয়েছে, এখন নতুন সিমটোলজির গাইডিং সিমটমস এর উপরে আপনি গাইড হইয়া যে মেডিসিন পাইবেন আগের মতো সুন্দর করে আর একটা প্রেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মনে হয়
আমরা আমাদের সাবজেক্ট থেকে বেরিয়ে গেছি। রুগীকে আমি ওষুধ দিয়েছিলাম M/2, তাহলে পরবর্তীতে যদি আমি লক্ষণ সমুদায় অপরিবর্তিত দেখি বা পুনরাবৃত্ত দেখি, সেক্ষেত্রে M/3 অবশ্যই দিতে পারি। 100% দিবেন। এছাড়া তো কোনো মেডিসিনই যাবে না। যদি দেখা যায় অরিজিনাল সিমটমস রিটার্ন আসতেছে, তার মানে রিল্যাপস হয়েছে এখানটায়। তো রিল্যাপস করেছে যখন, ফের আরেকটা পোটেন্সি বাড়িয়ে দিয়ে মারলে ক্লিয়ার হয়ে যাবো। চিন্তা ভাবনা করার তেমন কিছু না। মাশাআল্লাহ, প্রেসক্রিপশনটা ভালো হয়েছে। আর একটা কথা স্যার, আমরা যারা M/2 ব্যবহার করি, আমি যেভাবে ব্যবহার করি, ওই যে 4 আউন্স পানিতে 2 দানা বা 1 দানা গ্লুকোজ দেই, এবং ওটাকে আমরা দিনে বা 7 দিন পরে বা প্রতিদিন একবার করি, 10 বার ঝাঁকানোর পরে খাইতে বলি। এই সিস্টেমের মধ্যে খুব আমার ভুল হয়েছে কিনা? না না, ঠিক আছে। এইভাবে 4 দানা দেয়, কেউ 6 দানা দেয়, তা না অতটা ইম্পর্টেন্স করে না। কেউ ফোঁটা দেয় তো কেউ দানা দেয়। আমার মতে বলে এগুলা অতটাও মানে রেজাল্টের মধ্যে যে হিউজ ডিফারেন্স ক্রিয়েট করে অ্যাকচুয়ালি তা নয়। আর সাক্কাশনটা অবশ্যই জরুরি। সাক্কাশনে এনার্জি বাড়ে, তো সাক্কাশন জরুরি, ঠিক আছে। এবারে পেশেন্টের ভাইটাল ফোর্সের এনার্জি, তার হচ্ছে সেন্সিটিভনেস, এইগুলা দেখা প্রেসক্রিপশন করতে হয় যে কতটা মেডিসিন দিলে এখানে সুইটেবল হবে। যেমন কিছুদিন আগে আমার একটা পেশেন্ট আছে, একটা ছোট বাচ্চা, তাদের এলএম পোটেন্সি 3 কাপিং করে 2 কাপিং করে দেওয়ার পরে অ্যাক্টিভেশন হইতেছে। কেন আমি বললাম 3 কাপিং করে, যতটুকু মেডিসিন সে অ্যাকসেপ্ট করতে পারে ততটুকু মেডিসিন দেওয়া হচ্ছে মেডিসিনাল ক্ষেত্রে বা ডোজের ক্ষেত্রে মিনিমাম করা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি মনে হচ্ছে যে আমরা টপিক থেকে সরে যাচ্ছি। আজকের আলোচনা ছিল আমাদের 11 নাম্বার অবজারভেশন। তো আশা করি 11 নাম্বার অবজারভেশন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, এবং দিনের আলোর মতো এটা স্বচ্ছ হয়েছে, এবং আমাদের ডে টু ডে প্র্যাকটিসে এই সমস্যাগুলো প্রায় হইতে থাকে। আর বলি শোনেন, হোমিওপ্যাথিক মেডিসিন শুধুমাত্র কমন সিমটমস বা চিফ কমপ্লেন্স কমে যাওয়ার নামই আরোগ্য নয় হোমিওপ্যাথিতে। এটা তো প্রথম দিন থেকেই আমি চিৎকার করে করে বলতেছি যে একটু মাথার যন্ত্রণা কমলো, একটু অর্শের রক্ত পড়া বন্ধ হয়ে গেল, একটু শ্বাসকষ্ট কমে গেল, দ্যাট ইজ নট এ সাইন অফ কিওর। এটা কিওরের সাইন নয়। কিওরের সাইন আমি আগের দিনই পড়াইছি। দেখেন, যখনই ট্রু হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন হবে, তখন কয়েকটা ঘটনা আপনার সামনে আসবে। নাম্বার 1 হচ্ছে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। যদি অ্যাগ্রাভেশন হয়, তারপরে অ্যামলারেশন হয়, আর ইউ রাইট, আপনি কিওরের পথে হাঁটতেছেন। নাম্বার 2 হচ্ছে শিফট অফ সিমটমস টু মোর পেরিফেরাল এরিয়া। যে সেন্টার পয়েন্ট থেকে বা ভাইটাল অর্গান থেকে সিম্পটোলজি সরে গিয়ে পেরিফেরিতে চলে যাবে। যেমন আগের ভাইয়ের একটা টিউবাকুলোসিস পেশেন্টের প্রেসক্রিপশন করার পরে, তো টিউবাকুলোসিস কোথায় হয়? লাংসে। এখন তার সমস্যা বর্তমান হচ্ছে অর্শ কোথায়? অ্যানাল রিজিয়নস। নট ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। লাংস ইম্পর্টেন্ট না, অ্যানাস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পেরিফেরিয়াল রিজিয়নে শিফট হইতেছে। দ্যাট ইজ গুড সাইন। ওকে, সিমটোলজি সিমটমস পেরিফেরাল রিজিয়নে যাইতে হবে। শুধু আরাম হইলেও হবো না, কষ্টটা কমলেই হবো না। রিটার্ন অফ ওল্ড সিমটোলজি সব থেকে ভাইটাল পয়েন্ট। যখনই আপনি দেখবেন, আর এটা যারা কারা করতে পারবে, যারা সত্যিকারের অর্থে কেস টেকিং করেছে, 2 লাইনে মেডিসিন প্রেসক্রিপশন করেন নাই, তো রিটার্ন অফ ওল্ড সিমটমস। 10 বছর আগে ডাক্তার আমার কাশি ছিল, সেই কাশিটা ফেরত আইছে। 10 বছর আগে আমার এরকম জ্বর এসেছিল ডাক্তার, এরকম কষ্ট পাইছিলাম, এখন মনে পড়তেছে। তখন কেস টেকিং এর সময় বলতে পারি নাই, এখন আমার মনে পড়তেছে এই সমস্যা তো আমার আগে ছিল, তো সেটাই এতদিন আরাম ছিল ডাক্তার, এই ওষুধ খাওয়ার পর ফের হইতেছে। আপনার নিত্য করা উচিত যে আপনি সঠিক পথে হাঁটতেছেন। তো রিটার্ন অফ ওল্ড সিমটমস। শুধু তাই নয়, এই সমস্ত কিছুর সঙ্গে থাকবে অ্যাকম্পানিড বাই এ জেনারেল অ্যামলারেশনস। আপনার মাথার যন্ত্রণা কমে গেল, বুকের ব্যথা কমে গেল, রক্ত পড়া কমে গেল,
কিন্তু পেশেন্ট প্রচন্ড ডিপ্রেস কন্ডিশনে চলে গেল, কারোর সঙ্গে কথা কয় না, হাসে না, দৌড় দিয়ে ঘরে সারাক্ষণ বসে থাকে। আগে খুবই হাসি খুশি প্রাণচঞ্চল ছিল, সেই চঞ্চলতা আর দেখা পাচ্ছেন না। ইউ আর রং। যতই আপনার হচ্ছে রক্ত পড়া কমুক আর বাড়ুক, সেটা ভাইটাল নয়। যতই হচ্ছে কি শ্বাসকষ্ট কমুক, সেটা ভাইটাল নয়। ব্যাপারটা হচ্ছে ভাইটাল হচ্ছে সিম্পটোলজি হাইয়ার লেভেলে চলে গেছে, অর্থাৎ ব্রেন ধরে ফেলছে। তো কোম্পানির তাহলে কি হইব, যদি আপনার মাথা ব্যথা না কমে, যদি একটু ডিসচার্জ ডায়রিয়া একটু কমতেছে না, যেরকম আগে ছিল সেরকম, কিন্তু পেশেন্ট মনের দিক থেকে খুবই ফ্রেশ অনুভব করছে, শরীরের দিক থেকে খুবই সতেজতা অনুভব করছে। আগে সারাদিন কাজ করার পরে গায়ে এক ফোঁটা এনার্জি থাকতো না, মনে হয় মরা কাঠের মতো পড়ে আছি। কিন্তু যখন থেকে ডাক্তার আপনার ওষুধ খাইতেছি, তারপরে কিন্তু সন্ধ্যার সময় যে দুর্বলতা লাগতো বা সকালে ঘুম থেকে ওঠার পরে মাথাটা চক্কর খাইতো, মনে হয়তো আরো 5 ঘন্টা ঘুমাইলে তবে শরীরটা ভালো হইব, সে কন্ডিশন নাই। আপনার লোকাল প্যাথোলজি কমার থেকে এই যে সিমটমস পেশেন্ট বলতেছে, এই যে সুন্দর একটা রিপোর্টিং করতেছে, 100% আপনি কিওরের পথে আছেন। যদি ঘটনা অপোজিট হয়, যে লোকাল সিমটমস কমে গেল বা প্রবলেম চিপ কমপ্লেন্স কমে গেল, আর মনের শান্তি, শরীরের এনার্জি দুটাই বিদায় নিছে, তার মানে সাপ্রেসিভ ওয়েতে মেডিসিন কাজ করছে, নট হোমিওপ্যাথি। এখানে চেয়ারফুল হওয়ার কন্ডিশন নাই, মেডিসিন ইজ রং। চতুর্থ হচ্ছে কে, পঞ্চম সাইন হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য কিনোট অফ প্রেসক্রিপশন প্রেসক্রাইবড রেমেডি। এই যেটা ভাইয়ের কথা, যে সিমটোলজির উপরে প্রেসক্রিপশন করেছিলাম, যে মেন্টাল এবং ফিজিক্যাল এবং লোকাল যেগুলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিকের উপরে আমার প্রেসক্রিপশন গিয়েছিল, মূল পয়েন্ট, যেমন আর্সেনিকাম প্রেসক্রিপশন করছেন, তাহলে আর্সেনিকামে প্রথমেই হিট করা উচিত ফিয়ার অফ ডেথের উপরে, যদি সেখানটায় পেশেন্টের মধ্যে বর্তমান থাকে। ধরেন একটা পেশেন্টের ছিল ফিয়ার অফ ডেথ, আল্লাহ বাঁচবো কি বাঁচবো না, অস্থিরতা, রেস্টলেসনেস, প্রচন্ড উইকনেস, ঘন ঘন পানির পিপাসা, অস্থির কন্ডিশন, খুবই ফাস্টিডিয়াস, সমস্যা হচ্ছে কি স্টমাকে বার্নিং, পেট চলে যাচ্ছে, রাইট? এখন যদি আপনার আর্সেনিক প্রেসক্রিপশন ঠিক থাকে, তাহলে প্রথম টার্গেট করবে ওই সমস্ত সিমটোলজির উপরে, মানসিক অস্থিরতা, ফিজিক্যাল উইকনেস, এই দুইটা সবার আগে কমতে হবে। তার সাথে পেটের বার্নিং যদি কমে ভালো, আস্তে আস্তে কমলেও চলবো। কিন্তু ফিয়ার অফ ডেথ, অস্থিরতা, উইকনেস, কাজ করার এনার্জি নাই, খুঁতখুঁতে ভাব, সবসময় কি হয় না হয় এই অবস্থা, এই কিনোটস গুলোকে তুরন্ত গায়েব হতে হবে। গায়েব না হোক, এগুলোতে কম পড়তেই হবে, তবেই আপনার মেডিসিনটা কারেক্ট। আর যদি দেখা যায় না প্রথমে বার্নিং কমাইতেছে আর এইগুলোর অবস্থা আরো খারাপ হইতেছে, তার মানে দ্যাট ইজ রং প্রেসক্রিপশন। তাহলে এটাই হচ্ছে সিগনেচার সাইন, যেখানটায় কোনো প্লাসিবো এফেক্ট নয়, উল্টো পাল্টা এফেক্ট নয়, এখানটায় ট্রু হোমিওপ্যাথিক এফেক্ট হইতেছে পেশেন্টের। ক্লিয়ার? Yes, sir. সিমটোলজি আজ নহয়, ও চিফ কমপ্লেন্স, পেরিফেরাল রিজিয়ন, এথায় ওথায় সমস্যা, ও 2 দিন বাদে কইমা যাবো। কিন্তু জেনারেল অ্যাভেল হয়তো অ্যাগ্রাভেশন হওয়াটা খুবই জরুরি, যদিও না হয় মাঝে মাঝে কিছু পেশেন্টে হয় না, বেটার হেলথ লেভেল অফ হেলথ আছে, খুবই এনার্জেটিক পেশেন্ট, অ্যাগ্রাভেশন হয় নাই, একটু সামান্য ফাংশনাল প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে এক ডোজে, সেখানে সমস্যা নাই। কিন্তু বেশিরভাগ ক্রনিক পেশেন্টে আপনি একটা মোটামুটি লেভেলের অ্যাগ্রাভেশন পয়েন্ট দেখতে পাবেন। ওরা সব পেশেন্ট নোটিস করতে পারে না, বুঝলেন, সেটা আলাদা ব্যাপার। এছাড়াও তো আরো অনেক সাইন আছে, 5 সাইন সবসময় মাথার মধ্যে নিয়ে বলবেন, 5টা সাইন আছে, এগুলোর মধ্যে 2-3টে তো ধরা পড়তেই হবে, নাহলে কিন্তু ঠিকঠাক হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করছে কিনা সন্দেহযুক্ত। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করা যায়, খুব ইজি ভাবে করা যায়। যে কোনো প্যাথোলজিতে
আপনি এই শীতকালীন ঠান্ডায় একোনাইট এবং নাক্স ভূমিকা আপনি যদি প্রেসক্রাইব করেন, আপনি দেখবেন তুরন্ত একটা রেজাল্ট পাইতেছেন, কিন্তু সেই রেজাল্ট কি সত্যিকারের রেজাল্ট? ওটা সাপ্রেসিভ রেজাল্ট। পরবর্তীতে তার বডির যে ইনফ্লামেশন প্রসেস সেখানটায় অহেতুক বাধা দেওয়ার কারণে পরবর্তীকালে সেই ডিজিজ প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গিয়ে আলাদা ধরনের ডিজিজ প্যাটার্ন নিয়ে আসবে। এটা বুঝছেন? তো সবসময় চিপ কমপ্লেন্স কমে যাওয়া মানে নৃত্য করার মতো বিষয় অ্যাকচুয়ালি তা না। হোমিওপ্যাথিক সাইন থাকতে হবে যে কিওরের পথে হাঁটছে কিনা, আর কিওরের লক্ষণ হচ্ছে এই 5টা। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই। আপনাদের অনেক মূল্যবান সময় অতিবাহিত হলো। ক্লাস অলরেডি অনেক আগেই শেষ হয়ে গেছে। আপনাদের কিছু প্রশ্ন ছিল, অবশ্যই প্রশ্নগুলো খুবই ভালো, এগুলো আমাদের ডে টু ডে প্র্যাকটিসে লাগবে, তাই কারণে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো যদি কারোর কোনো মতামত আর না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানটাই সমাপ্ত করব। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। স্যার, ক্লাস টাইমের ব্যাপারে একটা অনুরোধ আর কি, আমরা বাংলাদেশে 8:30 বর্তমানে এশারের নামাজ পড়ি। 8টা থেকে যদি হয় বাংলাদেশ টাইম তাহলে আর ভালো হয়। আর নামাজ একটু পিছাইছে, 7:15 হয়তো। আচ্ছা ঠিক আছে, আমাদের যে ম্যানেজিং কমিটি আছে আমি তাকে রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে। জি, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আমাদের ক্লাস এখানে সমাপ্ত। আর টাইমের ব্যাপারটা দেখি, ঠিক আছে? আপনি আমাদের গ্রুপটাতে একটু খেয়াল রাখেন, জানিয়ে দেবো ওখানে। যদি পসিবল হয় তাহলে 8টা থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।